প্রধান উপদেষ্টার সাথে একটু পরেই বসছে বিএনপি, তারপর বসবে জামায়াত। অন্যান্য দলের সাথে বৈঠক রবিবার। পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে জানালেন সরকারের পরিকল্পনা উপদেষ্টা। তারুণ্যের সমাবেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইল বিএনপি, না পারলে সরকারকে পরিষ্কার বার্তা দেওয়ার আহ্বান। জুলাই হত্যাকাণ্ডের বিচার আর সংস্কার সহ নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার আহ্বান এনসিপির। জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধসমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। এবং এনবিআর কর্মকর্তাদের আন্দোলনস্থলে বাড়তি পুলিশ, বিজিবি, সেনা সদস্যদের উপস্থিতি, অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবি। আমাদের চাওয়া এই সংস্কার হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত সর্বোত্তম ব্যবস্থা ও পদ্ধতির অনুরূপ। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এমন খবর নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা। দেশবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিএনপি, জামায়াত এবং নতুন দল এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দিনভর এ নিয়ে কথা বলেছেন। আর এমন পরিস্থিতিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 7:30টায় বিএনপি এবং 8:30টায় জামায়াতে ইসলামী নেতাদের সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে বিএনপির কারা কারা অংশ নেবেন জানতে চাইলে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে। তিনি এবং আমির ডাক্তার শফিকুর রহমান বৈঠকে যোগ দেবেন। এদিকে রোববার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসতে পারেন বলে জানা গেছে। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠকের খবর জানাতে যমুনায় আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আপনি যমুনায় এই মুহূর্তে আছেন, একটু জানাবেন যে আসলে বিএনপির কতজন প্রতিনিধি সেখানে যোগ দেবার কথা রয়েছে, তারা কি এখন পর্যন্ত পৌঁছেছেন কিনা যমুনায়, আর কি কি বিষয় আলোচনা হতে পারে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? ইশরাত, ইতিমধ্যেই বিএনপির গুলশান কার্যালয় থেকে 4 জন অর্থাৎ খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 জন কিন্তু বিএনপির কার্যালয় থেকে কিন্তু তারা আসলে বের হয়েছেন। তার সাথে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান রয়েছেন, একই সাথে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান, অর্থাৎ 4 জন আসার কথা রয়েছে। তারা যেহেতু কিছুক্ষণ আগে গুলশান থেকে রওনা করেছেন, তারা কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আজকে যেহেতু শনিবার, সেই কারণে হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো বা সেই চিত্রটি দেখাতে পারবো। আপনি জানেন যে বিএনপির সাথে সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক হবার কথা রয়েছে। একই সাথে রাত 8টায় কিন্তু জামায়াতের সাথে বৈঠক হবে এবং নতুন করে আরেকটি টাইম নির্ধারণ করা হয়েছে এনসিপির সাথে রাত 8:30টায় বৈঠক হবে এবং সেখানে কিন্তু 3 থেকে 4 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি জানেন যে এই যে বৃহত্তর যে রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপি, তারা আসলে এই 3 রাজনৈতিক দলের সাথে আজকের এই বৈঠক যে হবার কথা হয়েছে, সেই বৈঠকটি হওয়ার বিষয়ে কিন্তু সকালে যে একনেক বৈঠক হয়েছে, সেই বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে তাদের পক্ষ থেকে কিন্তু এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই সিদ্ধান্ত জানানোর যে মূল কারণগুলো আপনি জানেন যে বেশ কদিন থেকেই আমরা দেখছি যে রাজধানী সহ সারা দেশে যে ধরনের আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনকে ঘিরে যারা আসলে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের ইন্ধন, তারা যেহেতু তিনি এখন ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা, তিনি দেশের বাইরে থাকলেও সেখান থেকেই তার ইন্ধনে দেশের মাঝে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ষড়যন্ত্র, একই সাথে বিদেশি শক্তি ষড়যন্ত্র, সেই শক্তি ষড়যন্ত্রগুলো কিন্তু আসলে
মোকাবেলা করার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে নতুন করে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা জানিয়েছেন ইতিমধ্যেই, সেটি আজকে কিন্তু সকালেই জানানো হয়েছে। তারা বলেছেন যে উদ্ভূত এই পরিস্থিতি মোকাবেলায় এবং এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে নতুন করে গড়তে, বিশেষ করে বিচার, সংস্কার এবং নির্বাচন, এটি সাধারণ মানুষের সামনে, জনগণের সামনে উপহার দেওয়ার জন্য তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের পক্ষ থেকে একেবারে জনগণকে সাথে নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে সেই বিষয়গুলোকে জনগণের সামনে উত্থাপন করে, কারণগুলো উত্থাপন করে কিন্তু একেবারে জনগণকে সাথে নিয়ে নতুন করে দেশ গড়ার জন্য এই যে তিনটি দায়িত্ব নেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো কিন্তু তারা আসলে পালন করবেন। এবং সেই কারণে কিন্তু এই বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে এবং বৈঠকের পরবর্তীতে হয়তোবা যে সিদ্ধান্ত আসার কথা রয়েছে, সেই সিদ্ধান্তগুলো আমরা হয়তোবা কিছুক্ষণ পরে, অর্থাৎ 7:30টায় বৈঠক হবে, এরপরে আপনাদেরকে জানাতে পারবো। ইশরাত। সাজিদ সরকার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যমুনায় বিএনপির নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্ত হচ্ছেন, তার কাছে আমরা জানতে চাচ্ছি এনসিপির বৈঠকের কথা। রাশেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাকে একটু জানাবেন যে দুই রাজনৈতিক দলের সাথে কিন্তু আজকে বৈঠকের কথা রয়েছে, সেক্ষেত্রে আমরা বিএনপির এই মুহূর্তের পরিস্থিতি জানছিলাম। একটু জানাবেন যে এনসিপির নেতারা কারা কারা যোগ দিতে পারেন বৈঠকে, প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকের কথা রয়েছে, আর সেখানে আসলে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তাদের মধ্যে? ইরশাদ, আলোচনা কিন্তু ছিল এবং পরিকল্পনা কিন্তু ছিল হচ্ছে জামাতে ইসলামীর আমির সহ দুই সদস্য বিশিষ্ট নেতারা এখানে হচ্ছিল প্রধান উপদেষ্টার সাথে বসবেন এবং হচ্ছিল বিএনপির দুইজন নেতা বসবেন, সালেউদ্দিন আহমেদ এবং মোশাররফ হোসেন, তারা কিন্তু বসবেন, এরকম কিন্তু একটি পরিকল্পনা ছিল। কিন্তু অল্প কিছুক্ষণ আগে কিন্তু এনসিপির সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হবার কথাটি কিন্তু চূড়ান্ত হয় বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সেখানে 4 জন এনসিপির নেতা অংশগ্রহণ করবেন। নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সেই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ থাকছেন, তাসনিম যারা থাকছেন এবং আরিফুল ইসলাম আদিব, এই 4 জন কিন্তু একত্রে বসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে আজকে সকালেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হচ্ছিল যে সর্বদলীয় বা সব দলের সাথে, যারা ফ্যাসিবাদ বিরোধী দলগুলো রয়েছে, তাদের সাথে যাতে হচ্ছে সরকারের অন্তর্বর্তী সরকার বসেন এবং হচ্ছিল রাজনীতির একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন। তারা যেটি বলছিলেন যে বিচার সংস্কার এবং হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যাতে হচ্ছে রোডম্যাপ ঘোষণা করা হয়, সেই বিষয়টি কিন্তু আছে। এবং আপনি জানেন যে মূলত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্রে কিন্তু জানা গেছে যে অধ্যাপক ইউনূস পদত্যাগ করুক, এটি কিন্তু আসলে কোনো দলই চান না। এবং বৃহস্পতিবার রাত থেকে কিন্তু নানাভাবে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করার চেষ্টা করেছেন। আমরা যেমনটি শুনেছি যে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা প্রধান উপদেষ্টার সাথে এই পদত্যাগের গুঞ্জন শুনে দেখা করতে যান এবং দেখা করতে যাবার পর তারা কিন্তু প্রধান উপদেষ্টা যে ইচ্ছা প্রকাশ করেন, সেই ইচ্ছা প্রকাশের বিষয়টি কিন্তু জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টাকে তারা অনুরোধ করেছেন যাতে তিনি পদত্যাগ না করেন। এবং সেই সময় থেকে কিন্তু বিএনপি সহ জামাত ইসলামী সহ তারাও কিন্তু নানাভাবে কথা বলা এবং দেখা করার চেষ্টা করছিলেন। অনানুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি, বিএনপি, এনসিপি সহ সকল দলের সাথে, বেশ কয়েকটি দলের সাথে কিন্তু কথা হয়েছে। প্রধান উপদেষ্টা সে সময় কিন্তু জামাত ইসলামী এবং বিএনপির সাথে কিন্তু অনেকবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের চেষ্টা করেও এনসিপি পারলেও কিন্তু জামাত ইসলামী এবং বিএনপি কিন্তু অনেকবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসার চেষ্টা করেছেন, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বসতে পারেননি, যেটি আসলে এনসিপি পেরেছেন। এবং শুক্রবার সকাল 11টার দিকেও কিন্তু জামাত ইসলামের যিনি আমির শফিকুর রহমান, তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যমুনায় আসেন। যমুনায় আসার পর কিন্তু তিনি দেখা করতে পারেননি, সেটি নিয়ে কিন্তু তারা বারবার বলছিলেন। এবং কাল কিন্তু একটি সর্বদলীয় যে বৈঠক, একজন করে প্রতিনিধি ফ্যাসিবাদ বিরোধী সবগুলো দলের সাথে, সেরকম কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা মূলত এই যে রাস্তাঘাটে
আটকে যে একের পর এক আন্দোলন। রাশেদ আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তত 5 বছর ক্ষমতায় রাখতে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা। এই কর্মসূচি কোনো বিশেষ রাজনৈতিক দলের নয় বলেও জানিয়েছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকার হিসেবে ঘোষণার দাবিতে শনিবার বিকেলে শাহবাগ চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। দেশের সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় থাকার সুযোগ করে দেওয়ার দাবি জানান জুলাই গণ অভ্যুত্থানে আদর্শকে ধারণকারীরা। দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের কথাও ভাবা উচিত বলে মনে করছেন আয়োজকরা। আর অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোষীদের অবিলম্বে সরানোরও দাবি তোলা হয় এই সমাবেশ থেকে। আমরা বুঝতে হবে, আমরা মিডিয়া ভাইদেরকে সচেতন হবে। এই ইউনিট সরকারকে নিয়েও দিল্লি থেকে ষড়যন্ত্র হচ্ছে। দিল্লি বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে, বিভিন্ন সামরিক সেক্টরকে দিয়ে এই ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা সেই সামরিক শক্তিকে চাই, যেই সামরিক শক্তি জুলাই আগস্টে জনতার কথা ভেবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। যে আমাদের এই আয়োজনটি আসলে আমাদের একক কোনো সংগঠনের আয়োজন নয়। এই আয়োজনটি 18 কোটি মানুষের। ডক্টর ইউনূস বা তার সরকার পদত্যাগ করছে না, আর দায়িত্ব পালন যদি কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। শনিবার পরিকল্পনা কমিশনের সভা শেষে অনির্ধারিত উপদেষ্টা পরিষদের সভা হয়, আর সেই সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। এছাড়া বৈঠক নিয়ে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রবিবার সর্বদলীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন নূরনবী সরকার। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা না থাকা নিয়ে একটি আলোচনা গত 24 ঘন্টা ধরে টক অব দ্য কান্ট্রি। সেই প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ শনিবার অনির্ধারিত সভা করে পরিকল্পনা কমিশনে। সেই সভায় নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে পরে গণমাধ্যমের সাথে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। সব প্রণোদিতভাবে এখানে আসেনি, আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব ছেড়ে আমরা যাব না। এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে, সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি। এই বৈঠক নিয়ে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে চলমান পরিস্থিতিতে রবিবার সর্বদলীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বলা হয়েছে দায়িত্ব পালনে সরকারকে বাধাগ্রস্ত করা হলে জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে। বিভিন্ন জায়গা থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে, আর কি প্রতিবন্ধকতা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি। এবং বড় পরিসরে গণ অভ্যুত্থানের লক্ষ্যের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। বিবৃতিতে আরও জানানো হয়েছে ফ্যাসিস্ট পতিত শক্তি ও প্রতিবেশী রাষ্ট্রের চাপ মোকাবেলায় সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক থাকতে হবে। বিচার, সংস্কার ও নির্বাচন ইস্যুতে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও এটাই তো আমাদের আসল কাজ। সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা এখান থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং আমরা আহ্বান জানাবো। সরকারের পক্ষ থেকে বিবৃতিতে আরও জানানো হয়েছে এই সরকার জুলাইয়ের জনপ্রত্যাশাকে ধারণ করে এগিয়ে যাবে। অযৌক্তিক যে কোনো আন্দোলনের বিষয়ে করণীয় সম্পর্কে রাজনৈতিক দলের সাথে মিলিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। নূরনবী সরকার, ৭১, ঢাকা।
জুলাই ঘোষণাপত্র, বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা জানিয়ে আরও বলেছেন, রাজনৈতিক বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়া সেনাবাহিনীর কাজ নয়। আর দেশে আবারও ১/১১ ফিরে আসার আশঙ্কা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদনে। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ের নানা অনাচারের বিচার ও মৌলিক সংস্কার বাস্তবায়নও সরকারের দায়িত্ব। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধসমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। রাজনীতিতে আবারও ১/১১ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেন এনসিপির নেতারা। বলেন, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর নয়। আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয়। আমরা 1/11-এর ঘটনা জানি। এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। বাংলাদেশের রাজনীতিতে ১/১১-র আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, আস্থা ফেরাতে না পারলে কমিশনের সদস্যদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে, অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারে যে 2 ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার পক্ষে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। রাশেদ আনিস, ৭১, ঢাকা। এদিকে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী বিতর্কিত হলে দেশ বিপদে পড়বে। শনিবার রাজধানীতে দলটির মজলিসে শুরার বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশনে অংশ নেয় দলটির গুরুত্বপূর্ণ নেতারা। অধিবেশনে দলের আমির অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থার কথা জানান। তিনি জানান, এই সরকার ব্যর্থ হলে তার দায় পড়বে সকলের উপর। তাই সকল অংশীজনদের নিয়ে অর্থবহ সংলাপ আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন, তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক, সমাধান তার অতি সহজ। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। কারো পদক্ষেপের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্ক না করার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি জানান, সেনাবাহিনী বিতর্কিত হয়ে গেলে দেশ সংকটে পড়বে। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে, কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকেও বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। এই বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
এছাড়া মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিষয়ক যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক অংশীজনদের সাথে আলোচনা ছাড়া যেন না হয় সেই আহ্বানও জানান তিনি। যুক্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। আবারও এমন কথা জানিয়ে দলটির নেতারা বলছেন, যদি এই সময়ের মধ্যে নির্বাচন দিতে না পারে তাহলে সরকারকে সেটি জনগণের কাছে পরিষ্কার করতে হবে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, নতুন দলগুলোর জোট গঠনের সুযোগ দিতেই নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না। আর জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে আবারও সংগ্রামের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বগুড়া থেকে আরিফুজ্জামান পিয়াসের ছবিতে শফিকুল হকের প্রতিবেদন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এবার বগুড়ায় তারুণ্যের ঢল। নগরীর সেন্ট্রাল স্কুল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে দূর দূরান্ত থেকে এসেছেন হাজারো তরুণ জনতা। বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে রংপুর ও রাজশাহী সাংগঠনিক বিভাগের ১৬ জেলার নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। আবহাওয়া অনুকূলে না থাকলেও তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রাণ ফিরে সমাবেশে। ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকারের কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে বিএনপি নির্বাচনের দাবি করাই যেন মহা পাপ হয়ে দাঁড়িয়েছে। আপনারা কোনদিন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছে? বিএনপির নীতি নির্ধারণী সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন তোলেন, জুনের মধ্যে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন প্রস্তুত হয়ে গেলে ডিসেম্বরেই নির্বাচন নয় কেন? জনগণের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে তরুণদের লড়াইয়ের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। আপনারাই পারবেন এটাকে সফল করতে, আপনারাই পারবেন যারা জীবন দিয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধে, যারা অনেক ত্যাগ স্বীকার করেছে ৯০-এর ছাত্র গণহত্যায়, যারা অনেক জীবন দিয়েছে, আহত হয়েছে ২৪শে জুলাই আগস্টের আন্দোলনে, তাদের এই দিনের পরিশোধ করা, এই ঋণ পরিশোধ করা আপনাদের পক্ষে সম্ভব। কোনো দলকে সংগঠিত করা বা ঐক্য করতে সময় লাগবে বলে নির্বাচন পেছানো হলে তা জনগণ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে। একই সঙ্গে আগামীতে রাষ্ট্রীয় নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করে এই সমাবেশ থেকে আবারও দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শফিকুল হক, ৭১, বগুড়া। দর্শক, সংবাদের শুরুতেই আমরা জানাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠকের কথা রয়েছে। এই মুহূর্তে সেখানকার সবশেষ খবর জানাতে যমুনা থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী সাজিদ সরকার যুক্ত হচ্ছেন। সাজিদ, আবার আপনার কাছে একটু জানতে চাই, সবশেষ কি আপডেট আছে এই মুহূর্তে আপনার কাছে? এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা যমুনায় পৌঁছেছেন কিনা, বা কি কি বিষয়ে আজকে আলোচনা হতে পারে প্রধান উপদেষ্টার সাথে, কিছু জানতে পেরেছেন কিনা? গতকালকে বলেছেন যে সেই ক্ষেত্রে জাতীয় একটা ডায়ালগ হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলই বলেছেন। ঈশ্বর, এর আগে যেমনটি বলছিলাম যে 4 জনের প্রতিনিধি দল বিএনপি থেকে আসার কথা রয়েছে। 4 জনের মধ্যে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বাকি 3 জন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান, সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ, তারা 4 জন আসবেন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি পৌঁছেছেন এবং তিনি ভিতরে অর্থাৎ যমুনায় ইতিমধ্যেই পৌঁছেছেন। বাকি 3 জন সদস্য তারা পথে রয়েছেন, আমরা খবর নিয়েছি। এবং কিছুক্ষণ আগে দেখছিলাম যে বিএনপির যে গণমাধ্যম শাখা রয়েছে অর্থাৎ মিডিয়া উইং রয়েছে, মিডিয়া উইংয়ের সদস্যরাও এসে পৌঁছেছেন। তারা জানিয়েছেন বিষয়টি যে কিছুক্ষণের মধ্যেই একেবারে 7:30 যে টাইমটা দেওয়া হয়েছিল সেই 7:30টার মধ্যে তারা
7:30 বা 7:30 একটু অতিক্রম হলেও তারা কিন্তু এসে পৌঁছাবেন এবং এরপর যে নির্ধারিত আলোচনা, যে নির্ধারিত বৈঠক, সেই বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। যেহেতু সময়টি নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তীতে আরও 2টি দলের সাথে বৈঠক হবার কথা রয়েছে, সে কারণে একেবারে নির্দিষ্ট সময়, অর্থাৎ প্রথম যে দলটি রাজনৈতিক দল বিএনপি, বৃহৎ একটি রাজনৈতিক দল, একই সাথে বৃহৎ আরেকটি রাজনৈতিক দল জামাতের সাথে বৈঠক হবার কথা রয়েছে এবং এনসিপির সাথেও বৈঠক হবার কথার যে সিদ্ধান্ত, সেটি পরবর্তীতে আবার জানানো হয়েছে। আপনি জানেন যে সকালে যে আলোচনা হয়েছে, একদিকে বৈঠক হয়েছে, সেই বৈঠকের থেকে কিন্তু সিদ্ধান্ত এসেছে, অর্থাৎ অনির্ধারিত বৈঠক হলেও সেই বৈঠক থেকে কিন্তু একটা সিদ্ধান্ত এসেছে যে প্রধান উপদেষ্টা তিনি যে তার মনোব্যক্ত প্রকাশ করেছিলেন তিনি পদত্যাগ করবেন, সেই বিষয়টি থেকে একেবারে পরিষ্কার হয়েছে তিনি পদত্যাগ করছেন না। যেহেতু তিনি পদত্যাগ করছেন না, সে কারণে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে যে 3টি রোডম্যাপ, অর্থাৎ নির্বাচনের রোডম্যাপ বিচার করা, বিশেষ করে ফ্যাসিবাদ সরকার যে 15 বছরে যে দেশের যে দুঃশাসন চালিয়েছে, মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়নের কারণে যে বিচার, সেই বিচার, একই সাথে সরকারের যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো সংস্কার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবং একই সাথে নির্বাচনী রোডম্যাপ সেটি কী হবে, সেই নির্বাচনী রোডম্যাপ নিয়েও কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। আর আরেকটি কিন্তু জরুরি গুরুত্বপূর্ণ একটি বার্তা দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে সরকারের যে সক্রিয়তা, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে দেশ পরিচালনা করছেন 5ই আগস্টের পর থেকে, সেই সক্রিয়তায় যে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই বাধা দেশ এবং দেশের বাইরে থেকে, সেই বাধা যেন থেকে কোনো রকম বাধা না আসে, সেই কারণে কিন্তু এই অন্তর্বর্তী সরকার তারা বলেছেন জনগণকে সাথে নিয়ে একেবারে নতুনভাবে নির্বাচন দেওয়া, বিচার করা এবং সংস্কার, এই 3টি যে দাবি রয়েছে সেই দাবিগুলো একেবারে পূরণ করবেন এবং এই কারণেই কিন্তু এই প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সাথে আগামীকালেও কিন্তু সর্বদলীয় রাজনৈতিক দলের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু সমস্ত রাজনৈতিক দল তারা এখানে অংশ নিয়ে সেখানে জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ারও কথা রয়েছে। ইশরাত, সাজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যমুনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থলে বাড়তি পুলিশ, বিজিবি, সেনা সদস্যদের উপস্থিতি দিনভর উৎকণ্ঠা ছড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। ভবনের ভেতরে সংবাদ সম্মেলনও করতে দেওয়া হয়নি আন্দোলনকারীদের। পুলিশের দাবি, এনবিআরের উচ্চ পর্যায়ের আশঙ্কা এবং অনুরোধে নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে কালও দেশব্যাপী সব অফিসে কর্মবিরতি এবং এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতা কর্মসূচি পালন করবে সংস্কার ঐক্য পরিষদ। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জড়ো হন এনবিআরের বিভিন্ন অফিসের কর্মীরা। সংস্কার অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের অপসারণ সহ 4 দাবিতে অবস্থান নেন ভবনের ভেতরে। কর্মকর্তাদের উপস্থিতির সঙ্গে বাড়তে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও। পুলিশ, বিজিবি, সেনা সদস্যরা ঘিরে রাখেন এনবিআর। পরিচয়পত্র যাচাই করে ঢুকতে দেওয়া হয় কর্মচারী ও সেবা প্রার্থীদের। এক পর্যায়ে ভবনের ভেতরেও প্রবেশ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের যা সহকর্মীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব রয়েছে। আমরা জাস্ট এখানে কোনো নৈরাজ্য যেন না হয় এটিকে প্রতিরোধ করার জন্য আমরা এখানে অবস্থান করেছি। এনবিআরের বোর্ড সদস্য জানান, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কখনো বসে কখনো দাঁড়িয়ে কর্মসূচি পালন করতে দেখা যায় এনবিআর কর্মীদের। কখনো প্ল্যাকার্ড দেখিয়ে, কখনো করতালি দিয়ে নিজেদের উজ্জীবিত রাখেন তারা। কর, ভ্যাট ও কাস্টমসের বিভিন্ন দপ্তরের কর্মীদের এনবিআরে উপস্থিত হওয়ার ফলে ভেঙে পড়ে রাজস্ব আদায় কার্যক্রম। এনবিআর ভবন আমাদের নিজস্ব একটা প্রেমিস, আমাদের ডিপার্টমেন্ট, আমার ঠিকানা, আমার হোম, আমার সেকেন্ড হোম। একটা বড় সময় আমি এনবিআর ভবনে কাটাবো, আমার অফিসে কাটাবো। আজকে এনবিআর ভবনের বাইরে এসে আমাকে প্রেস ব্রিফিং করতে হচ্ছে। তো উনি যেই প্রশ্নটা করেছেন, কেউ আমাদেরকে হুমকি ধামকি দেয় নাই, এটা সত্য। কিন্তু যদি আমাদেরকে বাধা প্রদান করা হয়, আগামীকাল থেকে যদি বাধা প্রদান করা হয়, আমরা যেখানে বাধা প্রদান করা হবে সেখানে আমরা অবস্থান করব, সেখানে আমাদের প্রেস ব্রিফিং হবে। কর্মকর্তারা অভিযোগ করেন, যৌক্তিক দাবি মেনে না নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমাদের চাওয়া এই সংস্কার হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত সর্বোত্তম ব্যবস্থা ও পদ্ধতির অনুরূপ। দেশের স্বার্থ ও উন্নয়ন দর্শন এতে সঠিকভাবে প্রতিফলিত হবে। রাজস্ব প্রশাসন অধিকতর কার্যকর, প্রগতিশীল ও দুর্নীতিমুক্ত হবে এবং সংস্কার বিশেষ কারো স্বার্থ হাসিলে হাতিয়ার হবে না। আন্দোলনের মুখে এদিকে শনিবারও তার দপ্তরে আসেননি এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রুহুল আমিন, ৭১, ঢাকা।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।